একটু পরেই আরও 12টা গরু দেখতে পেল। এই আবহাওয়ায় গরুগুলো একটা লম্বা রিজের উপর আশ্রয় নিয়েছে। গরুগুলোকে তাড়িয়ে মাইলখানেক যাওয়ার আগেই গোটা 30 ছোট বড় গরু নিয়ে হাজির হলো ইলি। দূরে উত্তর দক্ষিণে বিস্তারিত একটা লম্বা রিজ দেখতে পেয়ে ওরা ওদিকেই রওনা হলো। পথে আরও কিছু গরু পাওয়া গেল। অটোকন হয়ে গরুর একটা ছোট দল নিয়ে ওদের সাথে যোগ দিল। রিজের উপর পাথরের চূড়ার কাছে সবগুলো গরু জড়ো করলো ওরা। জায়গাটা বাতাস থেকে কিছুটা আড়ালে। ওখানে পাথরের ভিতর গর্তওয়ালা একটা জায়গাও খুঁজে পাওয়া গেল। বোঝা যাচ্ছে ওটা আশ্রয় হিসেবে আগেও ব্যবহার হয়েছে। সামনে পাথরের একটা দেয়াল গড়া হয়েছে আরও একটু আড়াল পাওয়ার জন্য। বাতাস আরও জোরালো হলে ঘোড়াগুলোকে একটা পাথরের ছাদের তলায় নিরাপদ আশ্রয়ে নিয়ে রাখলো ওরা। বজ্রপাতের শব্দ এখন প্রায় একটানাভাবে চলেছে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে ঘন কালো মেঘ থাকায় গোধূলির মতো অন্ধকার ঘনিয়ে এসেছে। মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করেছে। গুহার মতো জায়গাটার একেবারে ভিতরে ঢুকে বসেছে অটো। বাইরের ঝড় দেখছে সে। বজ্রপাতের ভয়ে সবাই নিজের নিজের রাইফেল দূরে সরিয়ে রেখেছে। হঠাৎ রনের দিকে তাকালো ইলি। মনে হলো কার যেন চিৎকার শুনতে পেলাম আমি। চেঁচিয়ে উঠল সে, শোনো। গুহার মুখের কাছে গিয়ে কান পাতল মাইক। কয়েক মিনিট কিছুই শুনতে পেল না। তারপর বহু দূর থেকে চিৎকারের মতো একটা ক্ষীণ শব্দ ওর কানে এলো। ওখানে কেউ সাহায্য চাইছে, বলল সে। তোমরা এখানেই থাকো, আমি একটু দেখে আসছি। পাগল হয়ে না মেজর, প্রতিবাদ করলো অটো। ঝড়ের মধ্যে অমন অনেক শব্দই শোনা যায়। হ্যাটের ফিতেটা থুতনির নিচে শক্ত করে বেঁধে ঘাড়ের উপর কলারটা উল্টে তুলে নিল রন। তারপর একটু ইতস্তত করে বৃষ্টির দেয়ালের ভিতর ঢুকলো। কাদাময় মাটিতে ওর বুট পিছলে যাচ্ছে। প্রায় পড়তে পড়তে সামলে নিয়ে চূড়ার দিকে উঠতে শুরু করলো সে। পিছলে পড়ে যাবার ভয়ে ঝোপ আঁকড়ে ধরে এগোচ্ছে। দেখতে পাচ্ছে রিজের মাথায় গাছগুলো বাতাসের ধাক্কায় প্রায় মাটির সমান্তরাল হয়ে গেছে। ওখানে কোনো মানুষের পক্ষে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব। বাতাস তাকে সেফ উড়িয়ে নিয়ে যাবে। একটা ঝোপ ধরে কুজো হয়ে বসে চারপাশে তাকালো সে। বৃষ্টি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। রিজের নিচে প্রচণ্ড ঘুরপাক খেয়ে বয়ে যাচ্ছে পানের চোত। একটা ক্ষীণ চিৎকারে আবার ঘাড় ফেরালো রন। দেখলো ক্রিকের ধারে একটা লোক কাদামাখা ঘোড়া নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। ঘোড়ার পিঠে একটা বড় পোটলা। ঝোপের ভিতর দিয়ে পথ করে নিয়ে ওদিকে এগোলো রন। এক নজরেই দেখে নিয়েছে লোকটা ক্লান্তিতে টলতে টলতে এগোচ্ছে। একবার হাঁটু গেড়ে পড়ে গেল। সংগ্রাম করে উঠে দাঁড়াতেও ওর কষ্ট হলো। চিৎকার করে ডেকে ওর দিকে ছুটল রন। সে নিজেও হোঁচট খেয়ে হাঁটুর উপর পিছলে খানিক দূরে গিয়ে থামল। উঠে আবার ছুটতে ঠিক সময় মতোই পৌঁছালো। লোকটা আর একটু হলেই পানির মধ্যে উল্টে পড়ত। ওকে চট করে ধরে ফেলল মাইক, ডেভ মার্সার। ওকে ধরে ধরে ঢালের উপর নিয়ে বসিয়ে দিল রন। তারপর আবার নিচে নেমে ঘোড়ার লাগাম ধরে এগিয়ে নিয়ে চলল। ঘোড়াটার একটু সাহায্যের দরকার ছিল, যা আহত আর ক্লান্ত অবস্থায় ডেভের পক্ষে দেয়া সম্ভব ছিল না। রনের সাহায্যে কাদা থেকে মুক্ত হয়ে ঘোড়া সামনে বাড়ল। এবার পোটলাটার দিকে তাকালো মেজর। দুজন লোক বা লাশ। বৃষ্টির থেকে মাথা আড়াল করার জন্য সিলিকার দিয়ে পেঁচানো হয়েছে। দুটো দেহই ঘোড়ার পিঠে বাঁধা। ডেভের বাহুমূলে ধরে ওকে টেনে তুলে দাঁড় করালো রন। এই সময় দেখলো অটো আর ইলি ওদের দিকে ছুটে আসছে। ভাবছিলাম তোমার এত দেরি কেন হচ্ছে, চিৎকার করলো অটো। সবাই মিলে সাহায্য করে মার্সার আর ঘোড়াটাকে নিয়ে আস্তানায় ফিরল ওরা। বৃষ্টি আর বাতাসের হাত থেকে রেহাই পেয়ে ওদের মনে হচ্ছে যেন এইমাত্র
নরক থেকে ফিরল। ঘোড়ার পিঠ থেকে বাঁধন খুলে লোক দুটোকে নামালো রন। দেখল ওদের একজন ফস্টার আর অন্যজন রোলো, দুজনেই আহত। রোলো চিলিকারের উপর শুয়ে পড়ল। ফস্টার নিজের হাতে ভর রেখে কোনো মতে গুহার দেয়ালে হেলান দিয়ে বসে ভারী শ্বাস নিচ্ছে। ওর একটা হাত জোড়াতালি দিয়ে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? প্রশ্ন করলো অটো। ঘোড়াটা আমার উপর পড়েছিল, ক্ষোভের সাথে জানালো সে। ঢালের উপর পা পিছলে গেছিল। রোলোর দিকে দেখালো ফস্টার। ও দুটো গুলি খেয়েছে। অনেকক্ষণ পর আহত লোকদের দেখাশোনা শেষ হলে রন ঘুমালো। ক্লান্তিতে দেব আগেই ঘুমিয়ে পড়েছে। বাইরে ঝড়ের তাণ্ডব লীলা চলেছে। অনবরত কান ফাটানো শব্দে বজ্রপাত হচ্ছে। এর মাঝেও ঘুমিয়ে পড়ল রন। 15 সকাল হলে ঝড়টা থেমে গেছে। গত দিনের ঝড়ের কথা মনে করিয়ে 15 সকাল হলে ঝড়টা থেমে গেছে। গতদিনের ঝড়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই যেন কয়েক খণ্ড মেঘ আকাশে ভাসছে। সামান্য মৃদু বাতাস বইছে। বৃষ্টি একেবারেই থেমেছে। গুহার মুখে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি ভেজার দৃশ্য দেখছে রোল্যান্ড মাইক। সবখানেই হারিকেন বয়ে যাওয়ার সাপ। গাছ উপড়ে পড়েছে। ঝর্ণা আর নালাগুলো কানায় কানায় ভরে সবেগে বয়ে চলেছে। মাটির উপর অনেক জায়গাতেই পানি জমে আছে। বাইরে বেরিয়ে রিজের ধার ঘেঁষে তাকালো রন। গরুগুলো উঠে ঘাসের সন্ধানে কিছুটা চলে ফিরে বেড়াচ্ছে। আধ মাইল দূরে আর একটা ঢালে অনেক গরু দেখা যাচ্ছে। গানবেলটা কোমরে বাঁধতে বাঁধতে অটো কনয়ে বেরিয়ে এলো। খবর কি মেজর? গরুগুলোকে আমাদের সরাতে হবে, বিষণ্ণ মুখে জানালো রন। খাওয়া সেরে ওই ঢালের গরুগুলো আমরা চেক করব। ওখান থেকে এম ব্যান্ড আলাদা করে উত্তরে নিয়ে যাব। ওদের কি হবে? বুড়ো আঙুল দিয়ে পিছনের দিক দেখালো কনয়। রোলোর চিকিৎসার দরকার। ওই বাগবোরটা খুঁজে পেলে আমি জানি ওটা কোথায় আছে, গিয়ে নিয়ে আসবো। ঘড়ি দেখলো রন, ভোর 5টাও বাজেনি। ওই রিজের উপর কয়েকশো আর ওপাশে ঢালেও কয়েকশো গরু রয়েছে। স্যাডল ব্যাগ থেকে দূরবীনটা নিয়ে রিজের মাথায় উঠল সে। যা ভেবেছিল ঠিক তাই। যতদূর দেখা যায় সবগুলো উঁচু জমিতেই গরু আর মাঝে মাঝে ঘোড়াও জড়ো হয়েছে। ওখানে ওদের ছড়িয়ে পড়া গরুও নিশ্চয় আশ্রয় নিয়েছে। ফিরে এসে দেখল কনয়ে কফি তৈরি করে ফেলেছে। রোলো আচ্ছ অবস্থায় দেয়ালে হেলান দিয়ে আছে। লোকে ভাববে তুমি চোট পেয়েছ, ঠাট্টা করে হাসতে হাসতে বলল রন। তার মানে মাত্র দুটো গুলি খেয়েই তুমি কাত? হয়তো বুড়ো বয়সে একটু দুর্বল হয়ে পড়েছি। রনের চেহারায় কি যেন খুঁজল সে। অনেক গরু খুঁজে পেয়েছ তুমি, তাই না? প্রচুর। কিছুক্ষণ তোমরা এখানে বসে থাকতে পারবে? ততক্ষণে আমরা গরুগুলো জড়ো করে ফেলি। তারপর আমরা বাগবোর্ডটা নিয়ে আসব। ওতে চড়ে তোমরা আমাদের সাথেই যেতে পারবে। আমার জন্য চিন্তা করো না, তোমরা যাও। উঠে দাঁড়াল ডেভ। তুমি যাবার জন্য তৈরি থাকলে আমিও প্রস্তুত রন, শান্তস্বরে বলল সে। আমার মনে হচ্ছে তোমার কথাই ঠিক। গরু ব্যবসাতেই আমাদের থাকা উচিত। তোমার কি খবর? ফস্টারের দিকে তাকালো রন। জনি ফস্টার একটু বদলায়নি। একটা হাত ভাঙলে কি হবে? তোমাদের যে কোনো লোকের সমান গরু সামলাতে পারবো আমি, কিন্তু ব্যবসার চেয়ে হিটারিদের বিরুদ্ধে লড়াই করাই আমার কাছে বেশি কাম্য। অটো, তুমি ফস্টারের সাথে দক্ষিণে যাও। আমাদের যতগুলো গরু পাও তা নিয়ে উত্তর পশ্চিমে রওনা হয়ে ঝামেলা আসতে দেখলে ফিরে এসো। আমরা সবাই মিলে তার মোকাবেলা করব। কিন্তু তুমি চিটনিকে দেখলে যত জলদি সম্ভব ছুটে এসে আমাকে জানিও। ডেভ, ফস্টার আর রোলো অবাক হয়ে ওর দিকে চাইল। হ্যাঁ, একজন খুন করার পর আমার খাতায় ওর নাম উঠেছে।
হ্যাঁ, এতজন খুন করার পর আমার খাতায় ওর নাম উঠেছে। এছাড়াও ওই লোকটাই আমাদের ঠেকাবার চেষ্টা করছে। এই ডাইভটা শুরু করে দিয়ে আমি তোমাদের ছেড়ে ওর খোঁজে যাব। এখন ঝামেলা কে চাইছে? প্রশ্ন করল ফস্টার। ঝামেলা নয়, এটা নিরাপত্তার ব্যবস্থা। আর কোনো পথ থাকলে আপাতত ওকে রেহাই দেয়া যেত, কিন্তু এখন শিকারীকেই বাধ্য হয়ে স্বীকার করতে হবে আমার। তোমাকে খুন করবে ও, বলল ফস্টার। ডেভ বলল, চেষ্টা করেও আমাকে তো সে আজ পর্যন্ত মারতে পারল না। অথচ রন আমাকে একবার বন্দি করেছিল। তবে আমার বিশ্বাস এখন আর সে তা পারবে না। দাঁত বের করে হাসল মার্সার। ইলি পুবে গেল। রন আর ডেভ গেল উত্তরে। দুপুরের মধ্যেই উঁচু জমি থেকে ক্যাটল নিয়ে ফিরল সবাই। সবগুলোকে একত্রে এগিয়ে নিয়ে প্রথমে পানির ভিতর দিয়ে হাঁটিয়ে এবং পরে কিছুটা সাঁতার কাটিয়ে হর্সশু লেকের উত্তর পশ্চিমে আরও উঁচু জমিতে নিয়ে হাজির করল ওরা। ইলি এলো সবার শেষে। গরুগুলো এখন আর ঝামেলা করার মুডে নেই। তুমুল ঝড়ের পরে মানুষের উপস্থিতিতে ওরা স্বস্তি বোধ করছে, যেন বুঝতে পেরেছে ওদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় বিকেলের দিকে ইলি পৌঁছালো। রাইফেলটা স্যাডেলের উপর রেখে ঘোড়া চালাচ্ছে ও। পিছনে কিছু চিহ্ন দেখতে পেলাম। রনকে জানালো সে। মনে হচ্ছে শিগগিরই আমাদের অবাঞ্ছিত সঙ্গী জুটবে। কতজন? একজন। লোকটা চিটনি। সে তার খুনি ঘোড়ার পিঠে আছে। রনের চেহারায় জিজ্ঞাসু ভাব ফুটে উঠতে দেখে ইলি বলল, এখানকার লোকজন বলে শিকারের সময় চিটনি ওই রন ঘোড়া নিয়ে বেরোয়। হ্যাঁ, ঘোড়াটা ভালো, বলল ডেভ। ওটাকে আমি চিনি। ঘোড়াটা যেখানে গাছের সাথে পিঠ চুলকেছে সেখানে কিছু লোম পেয়েছি আমি, বলল ইলি। এটা বৃষ্টি থামার পরে ঘটেছে। ওকে দেখনি তুমি? মাথা নাড়ল ইলি। ডেভ মার্সার বলল, আমি বাজি ধরে বলতে পারি সে তোমাকে ঠিকই দেখেছে। তার মানেই হচ্ছে তোমাকে অনুসরণ করে সে এখানে পৌঁছবে। ডেভ বলল। রন, ইত্তলের সাথে আমি কিছু গরু রেখে এসেছি। হলিডে ওকে সাহায্য করছে। ভিক্টোরিয়ার কাছে গুয়াডালুপবাকে ওদের অপেক্ষা করার কথা। ওগুলো বেশিরভাগই হাইনজের গরু। ঝড়ের আগেই বিক্রি করেছি। চেকটা এখনও আমার পকেটেই আছে। খুব তাড়াতাড়ি কাজ সেরেছ তুমি। উপায় ছিল না, ঝড় আসছিল। পরে হাইনজের গরুও আমাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হলো। তুমি এখন এগুলো নিয়ে ওদের সাথে যোগ দাও। আর তুমি? আমি ইন্ডিয়ানলায় ফিরে যাচ্ছি। আমার ফিয়ান্সে ওখানে রয়ে গেছে। তাছাড়া, বলে চলল রন, আমি চাই টমি চিটনি আমাকে অনুসরণ করুক। গরু তাড়িয়ে নিতে হলে ধীর গতিতে চলতে হবে। সহজ টার্গেটে পরিণত হবে সে। আর তাতে দলের লোকদেরও ঝুঁকির সম্মুখীন হতে হবে। তার চেয়ে চিটনিকে সরিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এখন ওই টেইলটা রন নিজেও ভালো করেই চেনে। হয়তো টেইলেরই কোথাও একটা চরম নিষ্পত্তি হয়ে যাবে। কোন পথে এগোবে তার একটা প্ল্যান সে আগেই ঠিক করে নিয়েছে। চোখের সামনে দিয়েই যাবে, কিন্তু এমন পথে এগোবে যেন কাছে ভেড়ার মতো কোনো কাবার চিটনি না পায়। আর যেখানে কাবার আছে সেখানে সে নিজেই কাবার নেবে। নিশ্চিত মরণের দিকে এগোচ্ছ তুমি, প্রতিবাদ করল মার্সার। আমার মনে হয় এখন সবার একত্র থাকাই উচিত। না, আমি চাই ও আমার পিছু নিক। চিন্তার কারণ নেই, বলল ফস্টার। পিছু সে নিবেই। একটা নাড়া পাহাড়ের উপর দলের কাছ থেকে বিদায় নিল রন। দুপাশে কয়েকশো গজের মধ্যে কোনো ঝোপঝাড় নেই। সে জানে রাইফেলে চিটনির হাত ভালো, এবং এটাও মনে রাখতে হবে লোকটা ঝুঁকি নেয় না। সে তার শিকারকে ভালো করে যাচাই করে দেখে, পিছনে লেগে থাকবে।
দেখে পিছনে লেগে থাকবে। ভালো সুযোগ পেলে তখনই কেবল গুলি করবে। শুনেছি মানুষ মারতে চিটনি একটার বেশি দুটো গুলি খরচ করে না। এ নিয়ে একটা গর্বও আছে ওর। অর্থাৎ চিটনিকে সেই একটা শটের সুযোগ দেয়া কিছুতেই চলবে না। চিটনির প্রচণ্ড আত্মবিশ্বাসের ভিতরটা নেড়ে দিতে হবে। 2 মাইল পর্যন্ত খোলা এলাকা দিয়ে এগিয়েছে, যেখানে কারোর লুকাবার মতো কোনো জায়গা ছিল না। একটা রিজের আড়ালে গিয়ে ঘোড়া ঘুরিয়ে পুরো দমে যেদিক থেকে এসেছিল সেদিকেই ছুটল রন। 6 মাইল যাওয়ার পর একটা বালুময় ওয়াশে নামল। 1/2 মাইল ওয়াশ ধরে চলার পর উপরে উঠে কতগুলো মেসকাইট, কাটা নাশপাতি আর ওকের জঙ্গলে ঢুকলো। তারপর নিজের আগেকার টেইলটা খুঁজে বের করে সাবধানে পরীক্ষা করলো। দেখা গেল আরও একটা ঘোড়া ওই পথে গেছে। না থেমে টেইলটাকে আড়াআড়িভাবে ক্রস করে একটা নিচু ঢিবি পেরিয়ে আগেকার টেইলের সমান্তরালভাবে একই দিকে এগোলো। লম্বা একটা অগভীর ঘোলা পানির পুলে নেমে কয়েকশো গজ পানির ভিতর দিয়ে চলল। তারপর ইচ্ছা করেই পুলটা পার হয়ে বিপরীত পারে উঠল। কাউকে তাড়া করা হলে ঝর্ণাতে যে পাশ দিয়ে নামে সাধারণত একই ধার দিয়ে সে ওঠে। এটা জেনেই ঠিক উল্টোটা করল রন। একটা ছোট ঢিবি পার হয়ে ঘোড়াকে বেঁধে রেখে রিজের মাথায় উঠল সে। কতগুলো পাথর আর কিছু ঝোপ রয়েছে ওখানে। একটা ভালো জায়গা বেছে নিয়ে অপেক্ষায় রইল মাইক। সূর্যের দিকে পিঠ দিয়ে বসেছে ও, তাই দূরবীন ব্যবহার করতে কোনো বাধা নেই। সূর্যের আলো লেন্স থেকে প্রতিফলিত হবে না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দূরে যেখানে রনের টেইল দুটো ক্রস করেছে সেখানে একজন আরোহীকে দেখা গেল। হাসল মাইক, কিন্তু লোকটার উপর থেকে চোখ সরালো না। সে জানে বাঁচতে হলে ওই লোক আর তার চিন্তাধারার সাথে ওকে পরিচিত হতে হবে। টমি চিটনির নিজেকে নিয়ে গর্ব আর নিজের ক্ষমতার উপর গভীর আস্থা আছে, কিন্তু এর আগে সব সময়েই সে ছিল শিকারী। কিন্তু এখন মাইকের চিহ্ন ধরে ঘুরে এসে বুঝতে পারছে সেই এখন শিকারে পরিণত হতে চলেছে। তাকেই অনুসরণ করা হচ্ছে। কিছুক্ষণ ঘোড়ার উপর স্থির বসে থেকে টেইল ধরে এগোলো সে। পানির কাছে পৌঁছে ওটার ধার ঘেঁষে এগোলো। তারপর ঘুরে অন্য পাশে গিয়ে মাইক কোথায় পানি ছেড়ে উঠেছে দেখতে পেল। লোকটা রনের কাছ থেকে মাত্র 300 গজ দূরে রয়েছে এখন। রাইফেল তুলে নিয়ে সাবধানে চিটনির ঘোড়ার ঠিক সামনে কাদা লক্ষ্য করে গুলি করল সে। কাদা ছিটকে উঠল। বনো জানোয়ারের মতো শূন্যে লাফিয়ে উঠল চিটনির ঘোড়া। দক্ষ হাতে অল্পক্ষণের মধ্যেই ঘোড়াটাকে শান্ত করে বাগিয়ে এনে ফেলল লোকটা। এবার পরপর দুটো গুলি করল মাইক ঘোড়ার পিছনের পায়ের কাছে। চিটনিকে ভয় দেখানোই ওর উদ্দেশ্য। ছুটতে শুরু করলো ঘোড়া। রন বুঝতে পারছে লোকটাকে মেরে ফেলাই ওর উচিত ছিল, কিন্তু অ্যাম্বুশ থেকে কাউকে মারা ওর নীতি বিরুদ্ধ। যদিও জানে ওই লোক এমন সুযোগ পেলে তাকে ছাড়ত না, তবু ওকে ওর শিকারের জায়গায় বসাতে পেরে অন্য ধরনের একটা তৃপ্তি পেল রন। খোলা জায়গায় বেকায়দা অবস্থায় ধরা পড়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো চিটনি। ঘোড়ায় চড়ে মাঝারি গতিতে ইন্ডিয়ানওয়ালার দিকে এগোলো মাইক। চিটনি এমন একটা ধাক্কা খাওয়ার পর এখন অত্যন্ত সতর্কতার সাথে এগোবে। এতে অনেকটা সময় পাবে রন। পথে আর কোনো ঘটনা ঘটল না। ইন্ডিয়ানওয়ালায় পৌঁছে দেখল একমাত্র কোর্ট হাউস ছাড়া আর কিছুই দাঁড়িয়ে নেই। শহরটা যেখানে ছিল এখন সেখানে কেবল কাদা আর বালু। নিচু জায়গায় কিছু কিছু পানি জমে আছে। শহরটা অদৃশ্য হয়েছে, একেবারে মুছে গেছে। লোকজন ঘুরে বেড়াচ্ছে, মৃতদেহ খুঁজছে, কিংবা সেলুনের ভগ্নাবেশে আস্ত বোতল বা অন্য কিছু পাওয়া যায় কিনা দেখছে। কোর্ট হাউসের চিমনি দিয়ে ধোঁয়া উঠছে। ভিতরে ঢুকে প্রথমেই হাইনজের সাথে রনের দেখা হয়ে গেল। মিস জেমস ওখানে আছে। আঙুল তুলে নির্দেশ করল সে।
আমরা সবাইকে যা পারি খাওয়ানোর চেষ্টা করছি। হায়েন্সকে ওর গরু সম্পর্কে জানালো রন। আমরা মার্সারের গরুর দলটাকে জড়ো করে ক্যানসাসে নিয়ে যাচ্ছি। ভাবলাম তোমারগুলো সাথে যাক, এটাই তুমি চাইবে। ওয়েব স্টার নামে একজন রানচারও কিছু গরু নিয়ে আমাদের সাথে যাচ্ছে। আমাদের দলটা বেশ ভারী, প্রায় 1500 বা তারও বেশি গরু ড্রাইভ করব আমরা। হ্যাঁ, আমারগুলো নিয়ে যাও। তুমি কি ডজে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে ওখানেই দেখা করব। কিন্তু কিংবা আর কোথাও গেলে তোমার জন্য মেসেজ রেখে যাব। হঠাৎ দরজায় এসে দাঁড়ালো ক্লেরা। রনকে দেখে ছুটে এসে ওকে জড়িয়ে ধরল সে। রোনাল্ড, আমার রোনাল্ড ছাড়া আর কিছুই ওর মুখ দিয়ে বেরোলো না। আমরা এখনই এখান থেকে রওনা হব। টমি চিটনির এখানে এসে হাজির হতে বেশি সময় লাগবে না। ইন্ডিয়ানোলায় ওর মোকাবেলা করতে আমি চাই না। সময় নষ্ট করলো না মেয়েটা, স্যান্ডিকে সাথে নিয়ে ফিরল সে। আমাদের সাথে স্যান্ডি যেতে পারবে? প্রশ্ন করলো ক্লেরা। শহরের বাইরে আমার কিছু ঘোড়া আছে, জানালো হাইঞ্জ। ড্রাইভে তোমাদের ঘোড়ার প্রয়োজন হবে। পায়ে 3টা সাদা ছোপলা বে গেল্ডিংটা আমার জন্যে রেখে তুমি বাকিগুলো নিয়ে যাও। একটু কাছে সরে এসে সে রনকে বলল, সাবধান, সব হিটারিরা কিন্তু আশেপাশেই কোথাও আছে। তারপর সে বলে চলল, তুমি ডিকি বার্নসের কথা শুনেছ? সে আর আরেকজন লোক শেরিফের ঘোড়া নিয়ে পালিয়েছে। আমার মনে হয় না এতে কেউ বিশেষ অখুশি হয়েছে, এমনকি শেরিফও না। ডিকি ঝড়ের সময়ে তার সেবা দিয়ে সবার মন জয় করেছে। দুটো জিন জোগাড় করে ঘোড়া সাজিয়ে হাইঞ্জের করাল থেকে বেরোতেই বিকেল হয়ে এলো। ধীরে ধীরে রনের দুশ্চিন্তা বাড়ছে। কৌতূহলী হয়ে চিটনি হয়তো ইন্ডিয়ানোলায় যাবে, কিন্তু তারপর আবার পিছু নেবে। হয়তো পশ্চিমে কোথাও ওত পেতে অপেক্ষা করবে সে। সময় না হারিয়ে দ্রুত তালে এগোলো রন, রাইফেলটা জিনের উপর। ওদের সাথে 6টা বাড়তি ঘোড়া রয়েছে। দড়িতে বাঁধা ঘোড়াগুলো ঝড়ের এলাকা থেকে দূরে সরতে পেরে খুশি মনে চলছে। কেউ কথা বলছে না। অতি সাবধানী হয়ে উঠেছে রন। অল্পক্ষণ পরপর দিক বদলাচ্ছে। কোনো নির্দিষ্ট ছকে চলছে না ও। অন্ধকার হওয়ার অনেক পরে ঝর্ণার উপরে পাহাড়ের একটা বেঞ্চে ক্যাম্প করলো সে। ঝুঁকি নিয়ে একটা ছোট্ট আগুনে কফি তৈরি করে কিছু খেয়ে নিল। তারপর মেয়ে দুজনে শোয়ার ব্যবস্থা করে নিজে ঘন ঝোপের ভিতর আশ্রয় নিল। সামান্যই ঘুমালো সে। ভোরবেলায় আবার জিনে চাপল ওরা। 16। ঝড়ের পর ভিক্টোরিয়া আবার কর্মব্যস্ত হয়ে উঠেছে। রন মাইকের শহরে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ওদের খাবার আর মেয়েদের জন্য কিছু জামাকাপড় কেনা দরকার। এতক্ষণে টমি চিটনি নিশ্চয় বুঝে নিয়েছে ওরা কোথায় যাচ্ছে। হয়তো সে আগেই শহরে পৌঁছে তার জন্য অপেক্ষা করছে। শহরে ঢুকে স্কোয়ারে পৌঁছলো ওরা। সতর্ক হয়ে ঘোড়া চালাচ্ছে রন। ওর চোখ প্রতিটা ছাদ আর দোতলার জানালা লক্ষ্য করছে। শহরটা সুন্দর, কিন্তু এটা মাইকের জন্য মৃত্যু ডেকে আনতে পারে। ঘোড়াটাকে রাস্তা আর নিজের মাঝে রেখে ঘোড়ার পিঠ থেকে নামলো রন। ক্লেরা আর স্যান্ডিও নামলো। তুমি বন্ধুবান্ধব কারো ওখানে উঠলেই ভালো হবে, স্যান্ডিকে বলল রন। কিংবা তোমার কেনাকাটা সেরে ক্লেরার সাথে দেখা করো। আমরা তোমাকে ডেবের কাছে নিয়ে যাব। একটু ইতস্তত করলো স্যান্ডি। বোঝা যাচ্ছে দুটো প্রস্তাবের একটা ওর মন মতো হয়নি। ঠিক আছে, আমি ক্লেরার সাথেই দেখা করব, বলল সে। স্যান্ডি ওদের ছেড়ে এগিয়ে গেলে রন নিচু স্বরে ক্লেরাকে বলল, শিগগিরই ঘোড়াগুলোকে এখান থেকে সরিয়ে নেব আমি। রাস্তার মাথায় ওই দালানটার পিছনে থাকবে ওরা। কথাটা স্যান্ডিকে জানিও না। তুমি 1 ঘন্টা পর ওই হোটেলের
রেস্টুরেন্টে আমার সাথে দেখা করো। ক্লেরা চলে যাওয়ার পর একটা দালানের কোনায় থামলো মাইক। আবার রাস্তাটা ভালো করে দেখে নিল সে। তারপর দোকানে ঢুকে নতুন জামাকাপড় কিনল। পিছনের দরজা দিয়ে বেরিয়ে ঘোড়াগুলোর কাছে এসে ওদের রাস্তা থেকে সরিয়ে নিল। খাবার জিনিসপত্র কিনল সে, কিন্তু সতর্কভাবে চলাফেরা করছে ও। রেস্টুরেন্টের কাছে এসে হঠাৎ ওপাশে ফ্রেড আর কলডোকে দেখতে পেল রন। স্যান্ডির সাথে বাকবোর্ডে এরা দুজনেই ছিল। রাস্তা পার হয়ে ওদের কাছে গিয়ে সে বলল, হ্যালো ফ্রেড। ঘুরে তীক্ষ্ণ চোখে রনকে দেখল লোকটা, কিন্তু চিনতে না পেরে বলল, তোমার সাথে পরিচয় হয়েছে বলে তো আমার মনে পড়ে না। আমি রোল্যান্ড মাইক। তোমার নাম জানি, কারণ যেদিন তোমরা মিস হেওয়ার্ডকে বাকবোর্ডে করে নিয়ে যাচ্ছিলে সেদিন আমি টেইলের ধারে তোমাদের খুব কাছেই ছিলাম। আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম, আমি ঠিকই জানতাম, বলল কলডো। হাত বাড়িয়ে দিল ফ্রেড। তোমার কথা আমি শুনেছি, বলল সে। স্যান্ডি এই শহরেই আছে। আমার ফিয়ান্সে ক্লেরা জেমসের সাথে আছে ও। হয়তো আমাদের সঙ্গে গিয়ে ডেভের সাথে দেখা করবে সে। পিছন থেকে আওয়াজ শুনে সামান্য ঘুরল মাইক। লোকটা ম্যাকডোন হেওয়ার্থের রাঞ্চেই কাজ করে। লোকটাকে প্রথম দেখাতেই অপছন্দ করেছিল সে। টমি চিটনি তোমাকে খুঁজে বেড়াচ্ছে, বলল ম্যাক। ওর কণ্ঠে বিদ্বেষ আর ঘৃণার আভাস। মনে হয় না তুমি আমাদের সাথে বেশিক্ষণ আছো। না, আমি একটা টেইল ড্রাইভের সাথে বাইরে যাচ্ছি। আমি সেটা বোঝাইনি। আমি চুপ করো ম্যাক, ধমক দিল হ্যারি। ও জানে তুমি কি বলতে চাও, আমিও জানি। ঘুরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো ম্যাক। মাইক ডাকলো ওকে। আমি কোথায় আছি কথাটা ওকে জানাতে ভুলো না, কিন্তু ওদের সাথে তুমিও এলে তোমার বিপদ হবে। কি যেন বলতে গিয়েও মত পাল্টে হন হন করে হেঁটে চলে গেল ম্যাক। আমাদের বেশিরভাগ লোকই ডেভকে পছন্দ করে, হ্যারি বলল, এবং আমরা তোমার উপরই বাজি ধরেছি। হঠাৎ কলডো নিচু স্বরে কথা বলল, তোমার সাহায্য দরকার হোয়াইট ম্যান। আমি পিস্তলের ব্যবহার জানি না, ধন্যবাদ। এটা আমার ব্যক্তিগত লড়াই। ওদের কাছ থেকে বিদায় নিল রন। রেস্টুরেন্টে বসে বড় কাছের জানালা দিয়ে রাস্তার উপর নজর রাখল মাইক। ওয়েটার এলে খাবার অর্ডার দিল সে। একটু পরেই দেখতে পেল অত্যন্ত দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল কলডো। আমি তোমার সাথে বসতে পারি? রাস্তার উপর নজর রাখতে এতই ব্যস্ত ছিল রন যে সে খেয়ালই করেনি কখন ক্লেরা তার পাশে এসে দাঁড়িয়েছে। স্যান্ডি অল্পক্ষণ পরেই আমাদের সাথে যোগ দেবে। রনের টেনে ধরা চেয়ারটায় বসল ক্লেরা। মাইক বসলে পরে সে জিজ্ঞেস করলো, কোনো গোলমাল হতে চলেছে? হ্যাঁ। আমি এখানে না থাকলেই ভালো হতো ভাবছ? অবশ্যই, তবে আমি রাস্তায় না বেরোনো পর্যন্ত ওরা অপেক্ষা করবে। ওরা জানে আমি এখন কোথায় বসে আছি, আর আমার চোখ এড়িয়ে ওদের কারো এখানে ঢোকা অসম্ভব। তাছাড়া তুমিও এখানে, তাই ওরা অপেক্ষা করবে। রনের চেহারায় কি যেন খুঁজল ক্লেরা। তোমার ভয় করছে না? কাজ জাকালো সে। তা একটু করছে। যার মোকাবেলা করতে হবে তার মুখোমুখি হতে মানুষকে ভয়ই সাহায্য করে। একটু ভয় পেলে ক্ষতি নেই, লেজ তুলে না পালালেই হলো। স্কোয়ার পেরিয়ে একটা লোক এগিয়ে আসছে। লোকটা বিশাল, কিন্তু কাঁধ আর পেট মোটা। লোকটা হ্যান্ডি করবিন। সিনিকারে পেঁচানো কি যেন রয়েছে ওর হাতে, হয়তো একটা রাইফেল বা শটগান। লোকটার যা স্বভাব তাতে সম্ভবত শটগানই ওর হাতে রয়েছে। রাস্তার ওপারে একটা কোণায় থামল সে। ওখান থেকে সহজেই রেস্টুরেন্টের দরজা কাভার করতে পারবে হ্যান্ডি। রাস্তার আর একটু উপরের দিকে ওয়াগনের সাথে হেলান দিয়ে একটা হিটারি চেহারার লোক
সিগারেট ফুঁকছে। রনের চোখ অনুসরণ করে বাইরে তাকিয়ে ক্লেরা বলল, পিছনের দরজা দিয়ে তুমি বেরিয়ে গেলেই তো পারো। ওখানেও ওদের লোক থাকবে, হালকা সুরে বলল রন। ওরা দুজনে খাচ্ছে, তবে অল্পই। ওখানে বসে ওদের রোদের মধ্যে অপেক্ষা করিয়ে আনন্দ পাচ্ছে রন। হঠাৎ দরজা খুলে ফেন্স হিটারি ভিতরে ঢুকলো। ওর সাথে হ্যান্ডি করবিন এবং আরও একজন লোক ঢুকলো। লোকটা ম্যাকডুন। তুমি কি বেরোবে? ফেন্স প্রশ্ন করলো। অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি। তুমি নাকি তোমার দলবল যাদের সাহায্য করার জন্য এনেছো? ফ্রেন্সের মুখটার আগে লাল হলো। আমার কোনো সাহায্যের দরকার হয় না। তোমার মতো তিনজনকে আমি একাই হ্যান্ডেল করতে পারি। রন ওর দিকে মুখ তুলে চাইল, মুখে মৃদু হাসি। ঠিক আছে হিটারি, এখানে কেবল আমার একার কথাই হচ্ছে। তুমি আমার সাথে রাস্তায় সামনাসামনি লড়তে চাও? মানে আমি বলছি তোমার এসব চেলা চামুন্ডা ছাড়া। ম্যাক এগিয়ে আসছিল। ফ্রেন্স হাত তুলে ওকে থামালো। নিশ্চয়, ব্যঙ্গ করে বলল সে। তুমি যদি সাহস করে ওই স্কার্টের তলা থেকে বেরিয়ে আসতে পারো, তবে এখনই বাইরে মোকাবেলা হতে পারে। উঠে দাঁড়ালো রন। আমাকে কিছুক্ষণের জন্য ক্ষমা করবে ক্লেরা। ইচ্ছা করে গলার স্বর চড়িয়ে বলল, যেন দরজার দিকে এগিয়ে যাওয়া লোক তিনজন শুনতে পায়। এতে বেশিক্ষণ সময় লাগবে না। তারপর ফিসফিস করে বলল, তুমি গুলির আওতার বাইরে অফিস ঘরে চলে যাও। খাপের পিস্তলটাকে একটু ঢিলে করে নিল মাইক। পশ্চিমের সেই আউটলতে ভরা শহরটাকে পরিষ্কার করার পর ফার্স্ট ড্র আরোকে ব্যবহার করতে হয়নি। এক পাশ ঘেঁষে দরজার সামনে এগিয়ে গেল রন। সব হিটারিরাই বাইরে রয়েছে। সে জানে নিজের হাতে মেজর রোল্যান্ডকে হত্যা করার কৃতিত্বের লোভে ফ্রেন্সই ওদের ঠেকাবে। কিন্তু ফ্রেন্স মারা পড়লে ওরা রনকে নড়ার সুযোগ না দিয়ে যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানেই হত্যা করবে। দ্রুত সরে আসতে না পারলে ওর মৃত্যু অনিবার্য। বাম হাতে দরজার নব ঘুরালো রন। দরজা সামান্য খুলে ওটা প্রায় বন্ধ অবস্থাতেই রাখল। তারপর আর একটু আগে বেড়ে হ্যাচকা টানে দরজাটা খুলল। দেয়ালের সাথে বাড়ি খেয়ে দরাম করে শব্দ হলো। যা আশা করেছিল তাই ঘটল। ফ্রেন্সের নার্ভ আগে থেকেই টান টান হয়েছিল। শব্দ শুনে সে চট করে পিস্তল বের করার জন্য হাত বাড়ালো। রনের পিস্তলটা লাফিয়ে হাতে উঠে এলো। দরজা দিয়ে এক পা বেরিয়ে গুলি করল সে। কালো পোশাক পরা লোকটার মুখ থেকে নেকড়ের মতো হাসিটা মিলিয়ে গেল। রক্তের দাগ দেখা যাচ্ছে ওর বুকে। আবার গুলি করল মাইক। টলমল করতে করতে এক পা আগে বেড়ে মুখ থুবড়ে পড়ল ফ্রেন্স। এক মুহূর্তে পিস্তলের মুখ ঘুরিয়ে ম্যাককে গুলি করল রন। হাতের পিস্তল ছেড়ে দিয়ে সে উল্টে পড়ল। এক লাফে ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে ছুটল মাইক। কি করবে তা মনে মনে ঠিক করে নিয়েছে সে। সিঁড়ির মাথায় পৌঁছে ল্যান্ডিং থেকে একটা চেয়ার নিয়ে ছাদে ওঠার স্কাইলাইট খুলে ছাদে বেরিয়ে এলো। ঢালু ছাদের উপর দিয়ে এগিয়ে পাশের বাড়ির সমতল ছাদের উপর লাফিয়ে পড়ল। দ্রুত বাড়িটার সামনের দিকে পৌঁছে গেল সে। উকি দিয়ে দেখল যে লোকটাকে ওয়াগনের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে রাইফেল হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওর কিছুটা দূরেই হ্যান্ডি করবিন শটগান হাতে অপেক্ষা করছে ওরই জন্য। স্মিথ অ্যান্ড ওয়েসন তুলে সাবধানে তাক করল রন। তারপর লোকটার ডান কাঁধে গুলি করল। রাইফেল ফেলে বাম হাতে কাঁধ চেপে ধরে বসে পড়ল সে। বাড়ির পিছন দিকে গিয়ে লঘু পায়ে লাফিয়ে নিচের ছাদে নামল মাইক। সেখান থেকে দুই দালানের মাঝের গলিতে একটা খোলা দরজা দেখতে পেয়ে ভিতরে ঢুকল সে। ঠিক সেই মুহূর্তে অস্ত্রের জন্য ওর মাথা মিস করে একটা গুলি বিঁধল চৌকাঠে।
ঠিক সেই মুহূর্তে অল্পের জন্য ওর মাথা মিস করে একটা গুলি বিঁধল চৌকাঠে। কিছু ছোট ছোট কাঠের টুকরা ছিটকে রনের মুখে লাগলো। সদর দরজা দিয়ে না বেরিয়ে একটা জানালা খোলা দেখে ওটা দিয়েই গলে আর একটা গলিতে নামলো। হঠাৎ রাস্তায় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ রনের কানে এলো। একটু থেমে দম নিল সে। গোলাগুলির কারণ বুঝে উঠতে পারছে না। রন যে গলিতে দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে সেই গলিতেই আশ্রয় নিল করবিন। ওর কাঁধ রক্তাক্ত, আতঙ্কিত চেহারাটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। আবার ছুটতে শুরু করলো রনকে দেখে। থমকে দাঁড়ালো সে। শটগানটা উপরের দিকে উঠছে। মাইক ওর শার্টের দ্বিতীয় বোতামের উপর গুলি করলো দুবার। রাস্তার গোলাগুলির শব্দে অবাক হয়ে ওদিকেই পা বাড়ালো রন। যাবার আগে শটগানটা তুলে নিয়েছে। বড় রাস্তায় বেরোবার আগে গলির মুখে এসে থেমে উকি দিল। একটা লোক পিস্তল হাতে বড় রাস্তা থেকে গলিটার দিকে ছুটে আসছে। এই লোকটাই পালিয়েছিল ইন্ডিয়ানোলায়। রনকে দেখে সে থমকে দাঁড়ালো। তারপর পিস্তল ফেলে দিয়ে দুহাত উপরে তুলল। মেজর, প্লিজ আমাকে মেরো না, দয়া করো। বিশ্বাস করো, ওদের সাথে আমি যোগ দিতে চাইনি। ওরাই ভয় দেখিয়ে। ঠিক আছে, তুমি যাও, কিন্তু মনে রেখো, পরের বার তুমি ক্ষমা পাবে না। কয়েক পা এগিয়ে লোকটা ঘুরে দাঁড়ালো। আমিও তোমার একটা উপকার করতে চাই। টমি চিটনি দোতলায় বাম থেকে তৃতীয় জানালায় রাইফেল হাতে তোমার জন্য অপেক্ষা করছে। কথা শেষ করে লোকটা আর দাঁড়ালো না। গোলাগুলি থেমে গেছে। স্কোয়ারের ওপাশে একজন লম্বা লোক নীরবে ঘোড়ার পিঠে বসে আছে। একটু কাছে আরও একজন। আরও আরোহী স্কোয়ারের দুপাশ থেকে এসে হাজির হলো। সবারই রাইফেল প্রস্তুত। ডক ইত্তলো, ইলি, অটো কনওয়ে, ওরা সবাই রয়েছে। বেরিয়ে এলো রন। গোটা ছয়েক রাইফেল ওকে কাভার করে রয়েছে। আর একটু কাছে যেতেই ওরা মেজরকে চিনতে পারল। একটা কথা জানো মেজর? রনের দিকে তাকিয়ে হাসতে হাসতে ইলি বলল। ওরা কেউই ফাইটার ছিল না। আশ্চর্য হলাম, ভেবেছিলাম ওরা একটা ভালো ফাইট দেবে। আমরা ভালো মতো আরম্ভ করার আগেই দেখলাম ওরা পালাচ্ছে, মানে যারা সক্ষম। ডগ ঘোড়া নিয়ে এগিয়ে এলো। তুমি ঠিক আছো তো মেজর? হ্যাঁ, কিন্তু তোমরা হঠাৎ কোত্থেকে এসে হাজির হলে? কলডো ছুটতে ছুটতে এসে আমাদের খবর দিল। কোথায় সে? ডেভ মার্সারের সাথে ওদিকে স্যান্ডি হেওয়ার্থের খোঁজে গেছে। ডেভ আর কলডো হাঁটতে হাঁটতে এসে হাজির হলো। তুমি কি আমার সব আনন্দ মাটি করার তালে ছিলে? রনকে প্রশ্ন করলো ডেভ। আর একটু হলে আমরাই ফিউডের শেষ পর্বটা মিস করছিলাম আর কি। চারপাশে সতর্ক দৃষ্টিতে একবার চেয়ে দেখলো রন। ঠিক আছে, ওদিকে কিছু গরু আমাদের অপেক্ষায় রয়েছে। চলো, ওখানেই ফেরার ব্যবস্থা করা যাক। কিন্তু তার আগে একটা কাজ বাকি রয়েছে। তোমরা হোটেলটা কভার করে রাখো, কিন্তু আমার নির্দেশ না পেলে গুলি করো না। হোটেলে নিজের কামরার জানালার সামনে দাঁড়িয়ে আছে টমে চিটনি। সহজ ভঙ্গিতে রাইফেলটা ওর হাতে ধরা। স্কোয়ারের দিকে তাকিয়ে আছে সে। মাইকের কাঁধের একটা অংশ দেখতে পাচ্ছে টমি। আর একটু, তাহলেই। হঠাৎ দেখলো সামান্য একটু মাথা বের করে সরাসরি ওর দিকে চেয়ে হেসে সরে গেল মাইক। লোকটা জানে চারপাশেই ওর লোক। নিজেই ফাঁদে পড়ে গেছে সে। মিস্টার চিটনি। ঝট করে ঘুরল সে। ওর থেকে মাত্র 10 ফুট দূরেই পিস্তল হাতে দাঁড়িয়ে আছে ক্লেরা জেমস। কোল্ট হাউস পিস্তলটা সরাসরি টমের পেটের দিকে তাক করা। মেয়েটার হাত একটুও কাঁপছে না। মিস্টার চিটনি, তুমি রাইফেলটা নামিয়ে রেখে খুব ধীরে তোমার গানবেলটা খুলে ফেললে আমি খুশি হব। আমি কখনো কোনো মেয়েকে গুলি করিনি, বলল টমি। কখনো করব না। আমি দুঃখিত যে এই কথাটা আমার ক্ষেত্রে সত্যি নয় মিস্টার চিটনি। আমি কখনো কোনো মানুষকে হত্যা করিনি, এটা ঠিক। কিন্তু বিশ্বাস করো, দরকার পড়লে আমি এখন তাই করব। স্বভাবতই আমি নার্ভাস, এবং আমি যদি গুলি করা শুরু করি তবে পিস্তলটা খালি না হওয়া পর্যন্ত থামব না। তুমি হয়তো জানো মিস্টার চিটনি,
আমি মিস্টার রোনাল্ড মাইককে বিয়ে করার উদ্দেশ্যেই পশ্চিমে এসেছি। আমি এসেছি কারণ আমি ওকে ভালোবাসি, ওর সাথেই জীবন কাটাতে চাই। তুমি যদি মনে করে থাকো আমাদের মিলনের পথে তুমি একটা বুলেট নিয়ে বাধা হয়ে দাঁড়াবে, তবে ভুল করেছ। তুমি জানালার কাছ থেকে সরে এসে তোমার ঘোড়া নিয়ে আমাদের জীবন থেকে বিদায় না নিলে আমি গুলি করতে বাধ্য হব। স্যান্ডি হেওয়াতের কাছে শুনেছি তুমি অ্যালাবামা থেকে এসেছ। আমি অ্যালাবামার একটা শহরই কেবল চিনি, সেটা হচ্ছে মোবাইল। বিশেষ করে এই সময়ে ওটা খুবই চমৎকার। তুমি যাবে প্লিজ? প্রথমে ক্লেরার দিকে, পরে পিস্তলটার দিকে চাইল সে। ওর হাতটা নড়ল। নিজের হাতটা তুলে নিল টমি। শুধু তোমার জন্য ম্যাম, বলে রুম ছেড়ে বেরিয়ে পিছনের করিডোর ধরে এগিয়ে নিচে নেমে গেল সে। ওকে অনুসরণ করে দরজার পাশে এসে দাঁড়ালো ক্লেরা। দেখলো ঘোড়ার পিঠে উঠে চলে যাচ্ছে টমি চিটনি। জিনের উপর সিধে হয়ে বসেছে সে। সদর দরজা দিয়ে বেরিয়ে ডেভের সাথে রনকে দেখতে পেল ক্লেরা। এগিয়ে গিয়ে সে ডেভকে বলল, স্যান্ডি এখানেই আছে। আমার সাথে ওর দেখা হয়েছে, বলল ডেভ। আমি কিছু টাকা ধার নিয়ে ওকে দিয়েছি। সে নিউ অরলিন্স চলে গেছে। হয়তো আমি ভবিষ্যতে আর কারো দেখা পাবো। নিশ্চয় ডেভ, শিগগিরই তুমি কারো দেখা পাবে। ক্লেরা এবার রনের দিকে মুখ তুলে তাকালো। চলো রোনাল্ড, গরুগুলো অপেক্ষা করছে। একটা ব্যাপার আমরা ভুলে যাচ্ছি মেজর, বলল অটো। টমি চিটনির কি হবে? ওকে নিয়ে দুশ্চিন্তা করো না, ক্লেরা বলল। আমাদের কথা হয়েছে। সে অ্যালবামা ফিরে যাবে বলেই স্থির করেছে। বিশ্বাস না হলে 21 নম্বর কামরায় খুঁজে দেখলেই ও রাইফেল আর পিস্তল পাবে। অবাক হয়ে ক্লেরার দিকে তাকালো রন। জানো ক্লেরা, গল্পটা আমার শুনতেই হবে। পরে এক সময়ে কেমন ভ্যানিটি ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে কোলটা বের করলো ক্লেরা। তুমি এটা রাখো, আমার খুব ভারী ঠেকছে। সমাপ্ত।